হুম। আহ, নমস্কার বন্ধুরা। কল্পবিশ্বের তরফ থেকে আজকে আমরা সবাই একটা লাইভে এসেছি। অনেকদিন পর কল্পবিশ্বের লাইভ করা হচ্ছে। আহ, সবাই আমরা মাঝে তো জানেন যে এবার কল্পবিশ্ব থেকে প্রচুর বই এসছে এবং প্রচুর বই আসছেও। সেসব নিয়ে এতই বিজি ছিলাম আমরা, অনেক সময় লাইভ করাটা একটু অসুবিধে হয়ে যাচ্ছিল, সময় পাওয়া যাচ্ছিল না। তো অনেকদিন পরেই আমরা এলাম। এবার আমরা বইমেলার আগে বেশ কিছু লাইভ করব, কারণ আমরা আমাদের পাঠকদের চাই যে যে নতুন বইগুলো আসছে সেই বইগুলি এবং বইয়ের লেখকদের সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়ার। আহ, অনেকেই আমাদের যারা পাঠক তারা অনেকে চেনেন, যারা আমাদের সঙ্গে আছেন, তাও আমি সবার সঙ্গে আরেকবার আলাপ করিয়ে দিচ্ছি। সবচেয়ে প্রথমে আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ পার্থ দে বহুদিন ধরে লিখছেন। সব রকম ধরনের গল্পেই উনি স্বচ্ছন্দ। সায়েন্স ফিকশনও লিখে থাকেন, অনুবাদও করেন, হাসির গল্পও লেখেন, সামাজিক গল্পও লেখেন। বহুদিন ধরে উনি লিখছেন। এবার পার্থদার একটা নতুন বায়োপাঙ্ক থ্রিলারের গল্প সংগ্রহ আসছে। সেটা নিয়ে আমরা একটু পরে আবার কথা বলবো। এরপর হয়তো আমাদের মধ্যে সবচেয়ে ছোট সায়নের সঙ্গে কথা বলি। সায়ন অনেকদিন ধরে কল্পবিশ্বে লিখছে, ট্রান্সলেট করছে। এবার সায়ন একটা মৌলিক সায়েন্স ফিকশন ইংলিশে একটা বই লিখেছে, অনেকগুলি গল্পের সংকলন ইংলিশে। সেটা নিয়ে আমরা সায়নের সঙ্গে কথা বলবো। সৌম্যকে তো নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই। বাংলায় ফ্যান্টাসি সায়েন্স ফিকশনের মধ্যে যারা দ্বিভাষিক এবং বাইরেও লিখছেন এবং কলকাতায় সমস্ত জায়গায় তার লেখা প্রকাশ পাচ্ছে, এরকম যারা আছেন তাদের মধ্যে সৌম্য মানে একজন অগ্রগণ্য। তো সৌম্যকেও এবার তো একটা নতুন বই আসছে, যেটা আগের বছরে একটি থ্রিলার, ফ্যান্টাসি থ্রিলার, তার সেকেন্ড পার্ট। সেই বইটির সেকেন্ড পার্টটা নিয়ে আমরা কথা বলবো। এবং রাকেশ হলো আমাদের কল্পবিশ্ব ওয়েব ম্যাগের নতুন সম্পাদক একজন, এবং বহুদিন ধরে কল্পবিশ্বের সঙ্গে যুক্ত এবং অনুবাদও করছে। রাকেশেরও একটু বই আসছে, সেটা আমরা সবার লাস্টে বলবো, কারণ সেটা এখনো সারপ্রাইজ, সেটা বলা হয়নি কি বই। রাকেশ নিজেই বলবে বইটি নিয়ে। এবং তার সঙ্গে আর একটি বইয়ের কথাও বলা হবে, সেটা হলো আমাদের পরাগ ভূঁইয়া। ওর একটি হরর ফ্যান্টাসি থ্রিলার সংকলন, একটি নঙ্গর্থক, সেইটা নিয়েও কথা হবে। যদিও পরাগ বিজি বলে আসতে পারেনি, আজকে জয়েন করতে পারেনি, কিন্তু আমরা তাও বইটা এবং তার গল্পগুলো নিয়ে একটু রাকেশের সঙ্গে আলোচনা করব পরাগের হয়ে। তো প্রথমে পার্থদার কাছেই আবার আমরা চলে যাই। পার্থদা, তো মননশীল ফিরলো তাহলে কত বছর হলো? 5-6, 5 বহু বছর বছর হয়ে গেল। 5 বছর। এবার 6 বছর হলো হ্যাঁ। প্রায়। তো প্রথমে জিজ্ঞেস করবো, এতদিন পর কেন? এর মাঝে মননশীলকে আপনি কেন জায়গা দিলেন না? অনেক বই আপনার বেরিয়েছে, মননশীলকে বাদ দেওয়া কেন হলো? আহ বাদ ঠিক দিইনি। যেটা হয়েছে সেটা হলো যে পোস্ট কোভিড, মানে আমার প্রথম মননশীল বই যেটা বেরিয়েছিল কল্পবিশ্ব থেকে, সেটা 2020-তে। সেখানে 3টে উপন্যাস ছিল, প্রহরণ, আখিস্ত্রী আর চরণজীবী বলে, 3টেই বায়ো থ্রিলার। তার পরবর্তীতে আমি মননশীলকে নিয়ে লিখেছি, কিন্তু মানে 2টো উপন্যাস লিখেছি, মানে সেটা 2024 পর্যন্ত, প্রায় 21, 22, 23, 24, মানে সেদিক থেকে বললে ফ্রিকোয়েন্সিটা কমে গেছে। কিন্তু আমার মাথায় যেটা ছিল সেটা হলো যে প্রথম বইয়ের মতোই যদি দ্বিতীয় বইটাতেও 3টে উপন্যাস দেওয়া যায় তাহলে ভালো হয়, মানে একটা থাকে। কিন্তু তৃতীয় যে উপন্যাসটা লিখছিলাম আমি, সেটা এতটা মানে কলেবরে বেড়ে গেছে, তো সেটা প্রায় অলরেডি মানে 20,000-এর কাছাকাছি হয়ে গেছে, 20-25,000, কিন্তু উপন্যাসটা অর্ধেক পৌঁছয়নি। ফলে আমি যেটা ঠিক করলাম যে ওইটা উপন্যাসটা বাদ দিয়ে যে 2টো উপন্যাস রয়েছে সেগুলো অ্যাবাউট দুটোই 20,000-এর মতো, সেই 2টো দিয়ে একটা বই করে ফেলা যাক, মানে যে 2টো অলরেডি হয়ে গেছে। আর তৃতীয় আচ্ছা। উপন্যাস এর পর থেকে মননশীল যেগুলো আসবে সেটা একটা সিঙ্গল উপন্যাস হিসেবেই, যেটা সাধারণত বাইরের বিদেশি বইয়ের ক্ষেত্রেও, থ্রিলারের ক্ষেত্রেও চলন, সেটা হলো যে একটা বই একটাই উপন্যাস রয়েছে, নভেল। তো আমার এই তৃতীয় যে উপন্যাসটা লিখছি, মানে
তৃতীয় মানে অ্যাকচুয়ালি ষষ্ঠ উপন্যাস হবে, সেটা প্রায় 50 মতো ছুঁয়ে যাবে, 50-60 ছুঁয়ে যাবে। সেই জন্য আমি এর পরবর্তী থেকে যে মননশীল বইগুলো আসবে, মননশীলের কে নিয়ে যে সিরিজটা আসবে, সেগুলো একটা, তো সেই জন্য বলা যায় যে কিছুটা আমার দ্বিধার কারণে, কিছুটা স্ট্র্যাটেজিক কারণে। ঠিক। তো জাস্ট আরেকটা জিনিস জিজ্ঞেস করবো পার্থদা, আপনার যে বললেন যে মননশীলের গল্পগুলো আগে বেরিয়েছে, এই বইয়েও কি একদমই সেরকমই গল্পগুলো আছে, নাকি আপনি সে না গল্পগুলো না কিছুটা চেঞ্জ করেছেন? না, আগে যেগুলো দুটো শারদিয়াতে ছিল, আর আরেকটা অন্য সেই পাঁচমেশালি সংকলন, তো সেখানে যে আকৃতিতে ছিল তার প্রায় দ্বিগুণ হয়েছে। তার কারণ সেখানে একটা শব্দ সংখ্যার ব্যাপার ছিল, এবং শব্দ সংখ্যায় সবাই জানে, এখানে যারা লেখেন সৌম্য জানেন যে এরকম একটা সুনির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে বিশেষত সেটা যদি কম হয়, তাহলে লিখে ঠিক সেই তৃপ্তিটা পাওয়া যায় না, মনে হয় এটাকে আরেকটু বড় করলে, কিন্তু সেগুলো শারদিয়ার ক্ষেত্রে থাকে। ফলে আমি সেই যে খামতিটা ছিল বা মনের মধ্যে যে অতৃপ্তিটা ছিল, সেটাকে করে আমি দুটো উপন্যাসই প্রায় যা অরিজিনালি বেরিয়েছিল দুটো পত্রিকায়, তার প্রায় ডবল হয়েছে, মানে কলেবর। এবং ন্যাচারালি তার মধ্যে অনেক সাবপ্লট এবং সেটাকে করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য যেভাবে যে প্লট গুলো ঢোকে, সেটা হয়েছে। এবং উপন্যাসটা আরো বেশি আমার মনে হয়, মানে যারা পড়েওছে, কোনো যদি পড়েও থাকে, যদিও মানে খুব একটা যে শারদিয়ায় বেরিয়েছিল সেটা মানে সার্কুলেশন অতটা ছিল না, অতগুলো হয়তো ছাপাও হয়নি, প্রজ্ঞা বলে একটা পত্রিকায় বেরিয়েছিল, তো সেটা মানে তার প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে মানে নতুনই মনে হবে, ওখানে যদি কেউ পড়েও থাকেন তারও প্রায় নতুনই মনে হবে। বাহ, তাহলে মানে পাঠকরা নতুন অ্যাডভেঞ্চার আবার সম্মুখীন কারণ হচ্ছে কলেবরে মননশীলের। একেবারে হ্যাঁ, দ্বিগুণ হয়েছে, যা ঠিক ছিল ঠিক। আকৃতি তার ডবল হয়েছে। হ্যাঁ, তো পার্থদা একটু মননশীলের একটু পরিচিতি হয়ে যাক নতুন পাঠকদের জন্য, যারা এখনো মননশীলের সঙ্গে পরিচয় পায়নি, মননশীলের কীর্তিকলাপের। হ্যাঁ, ঠিক। আচ্ছা, কে মননশীল মননশীল? বেশ নামটাও একটা বেশ লিরিক্যাল ব্যাপার আছে মননশীলের মধ্যে, এবং সেই মনে আছে আমাদের প্রথম মননশীলের কীর্তিকলাপের মধ্যে ছিল হ্যাশট্যাগ দিলেই ভাইরাল হবে, এখনো মনে আছে আমার। মজা করে বলেছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে বলে না, বাঙালি পাঠক মননশীল, এটা আমার প্রথম মাথায় স্ট্রাইক করেছিল। বাঙালি পাঠক আচ্ছা। মননশীল, মননশীল পাঠক। এবার মননশীল পাঠকের এই মননশীল কথাটাকে, এটাকে ব্রেক করে, মানে মনন নাম হয়েছে, শীল হয়েছে পদবী। হুম, ফলে বাঙালি একজন পাঠকের কাছে মননশীল কথাটা আমার মনে হয়েছিল একটু স্ট্রাইকিং হবে, সেই জন্য নামটা ওরকম ভাবে দেওয়া, যে মননশীল নয়, মনন স্পেস শীল, হ্যাঁ, হ্যাশট্যাগ দিলে ভাইরাল হয়ে যাবে। ওটা হ্যাঁ, একটা প্রথম বইটা যখন বেরোয়, এটা হ্যাঁ, একটা মানে ক্যাচ লাইনের মতো আমি করেছি। তো ঠিক। মননশীল বেসিক্যালি একজন আইপিএস অফিসার, এবং যদি কেউ পড়ে আর কি, মানে আমি বলবো তাদের যে একবার যদি কেউ মননশীল 2 থেকেই শুরু করে, তার হ্যাঁ, হয়তো দু একটা জিনিস একটু অসুবিধা হবে। তার কারণ প্রথম থেকে মানে প্রথম যে উপন্যাসটা বেরিয়েছিল প্রহরণ, তারপর আখিশ্রী, তারপর চরমজীবী, এই প্রথম উপন্যাস আর তৃতীয় উপন্যাসের মধ্যে একটা যোগ আছে প্রহরণ এবং চরমজীবীর মধ্যে। ফলে কেউ যদি একটু সিকোয়েন্স ব্রেক করে পড়ে, একটু অসুবিধে হতে পারে। দ্বিতীয় যে উপন্যাসটা ছিল প্রথম বইয়ে আখিশ্রী, সেটা ইন্ডিপেন্ডেন্টলি পড়তে পারে। কিন্তু আমার মনে হয় যে প্রথম থেকে পড়লে একটু সুবিধে হয়। মননশীলের যে স্থানিক পরিবর্তনগুলো হচ্ছে, প্রথমে কলকাতা পুলিশে ছিল, যায়, এবং শেষ উপন্যাস তিনটেতেই হলো এনআইএ তে রয়েছে মননশীল, এরকম ভাবে আর কি করা। এবং এখানেও যে দুটো উপন্যাস রয়েছে, আমি সন্তুকেও সাজাতে বলেছিলাম এইভাবে, যে যাতে প্রথম উপন্যাসটার নাম হলো অন্তিম পাণ্ডবাণী, মানে যেটা মননশীল 2 এ আসছে, আর দ্বিতীয় উপন্যাসটার নাম হলো অতল জলের আহ্বান। এটাও যেন কেউ ওই আগে মানে দ্বিতীয়টা না পড়ে, প্রথমটা যাতে পড়ে, মানে অন্তিম পাণ্ডবাণীটা যাতে আগে পড়ে। তার কারণ যেখানে শেষ উপন্যাস অতল জলের আহ্বান শেষ হচ্ছে, সেখান থেকে আমার মানে বর্তমানে যেটা লিখছি সেটা আচ্ছা। শুরু হচ্ছে। ফলে ওইটা ব্রেক করে যদি কেউ উল্টো ভাবে পড়ে, তাহলে একটু অসুবিধে হতে পারে। তো যাই হোক, যেটা ব্যাপার সেটা হলো যে আমি মননশীল চরিত্র তৈরি করার পর, এমনি সাধারণত পুলিশ বা ডিটেকটিভ বা যে কোনো স্লুথ,
সে একটা মানে রহস্য উদ্ঘাটন করে। কিন্তু এখানে বিজ্ঞানটা আসছে কিভাবে, সায়েন্সটা কিভাবে আসছে, সেটা হলো কিছুটা বলবো যে আমার নিজের ভেতরের একটা ইচ্ছে বলো বা কিছুটা ব্যর্থতাই বলো। কারণ আমার পড়াশোনা আমি বেসিক্যালি আমার স্নাতক আমি ছিলাম রসায়নে, কিন্তু স্নাতকোত্তর পোস্ট গ্রাজুয়েশন আমি করি বায়োকেমিস্ট্রিতে। ইচ্ছে ছিল যে আমি রিসার্চ করব বায়োকেমিস্ট্রি পড়লে, এবং স্পেশালি আমার ছিল মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, টক্সিকোলজি, এগুলো আর কি বায়োকেমিস্ট্রি বিভিন্ন মডিউল পড়তে হয়। এবং বায়োকেমিস্ট্রি মানেই সেখানে জিন, মানে জেনেটিক ব্যাপার, জিনের এক্সপ্রেশন। হ্যাঁ, মানে একটা মলিকুলার বায়োলজিস্টকে যদি বলা হয় হোয়াট ইজ লাইফ, মানে লাইফকে তুমি কিভাবে দেখবে, বলবে এটা মানে 3টে প্রসেসের একটা অ্যাসেম্বলি বলা যায়। হলো রেপ্লিকেশন, মানে ডিএনএ টু ডিএনএ তৈরি হওয়া, আর একটা ট্রান্সক্রিপশন, ডিএনএ টু আরএনএ তৈরি হওয়া, আর ফাইনালি হলো আরএনএ থেকে ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি হওয়া। হিউম্যান বডি এবং যে কোনো বডি, অ্যানিম্যাল বডি হোক, প্লান্ট বডি হোক, সবার বডি কিন্তু একটা প্রোটিন দিয়ে তৈরি। সেই জন্য মানে তাদের চোখে, মলিকুলার বায়োলজিস্টের চোখে হলো এই 3টে প্রসেসের হলো দিস ইজ লাইফ, এরকম ভাবে আর একজন মানে ফিলোসফার যেমন যেভাবে ব্যাখ্যা করবে, কিন্তু একজন মলিকুলার বায়োলজিস্ট এইভাবে ব্যাখ্যা করবে। তো যাই হোক, আমার বিভিন্ন কারণে, পারিবারিক কারণে বা যে কোনো কারণেই হোক, মানে আমার পিএইচডিটা করা হয়নি। ফলে এই ভেতরে যে এগুলো ছিল, বাড়ি ভর্তি সব ওই সময়কার বই, লেনিনজার, তারপরে লুবাক্সটায়ার, ফ্রাঙ্কফিল্ডার, এগুলো বাড়িতে এখনো রয়েছে। মাঝে মাঝে দুঃখ হলে একটু উল্টে পাল্টে এখনো দেখি, জিনের এক্সপ্রেশন, এইসব হেনা তেনা দেখি। এবং এখান থেকেই আমার মূলত মনে হয়েছে যে তার ব্যাপারগুলোর মধ্যে বিজ্ঞান থাকুক, এবং মূলত এর মধ্যে জিন, স্টেম সেল ইত্যাদি, কিন্তু কোথাও যেন ইনফো ডাম্পিং না হয়, বা পাঠকের পড়তে পাঠক যাতে ভারাক্রান্ত না হয়, সেইটা মাথায় রেখে। কারণ সায়েন্স ফিকশন হোক, এটা দীপও এগ্রি করবে, সৌম্য এগ্রি করবে, এখানে যারা আছে সবাই এগ্রি করবে যে আগে কাহিনীটা, মূল গল্পটা আসে, তারপরে সেখানে বিজ্ঞানটা আসে। তো যাই হোক, আমার রিসার্চ করতে না পারার ব্যর্থতা এবং সেই অবদমিত ইচ্ছে থেকে মননশীল এবং মননশীলের যে সমস্যাগুলোর সম্মুখীন হয়। বাহ, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড পাওয়া গেল। আর রাকেশ কিছু বোধহয় প্রশ্ন আছে, রাকেশ একটু এবার আসুক, জিজ্ঞেস করুক। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার প্রশ্নটার অর্ধেকটা উত্তর দেয়াই হয়ে গেছে। আমার দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে গিয়ে, আমরা দেখতে পাই মানে মননশীলের উপন্যাসগুলোর মধ্যে একটা ক্যারেক্টার আর্ক রয়েছে, মানে মননশীল নিজে চেঞ্জ হচ্ছে কিছুটা, মানে ওর লাইফটাও এক একটা উপন্যাসের মধ্যে এক এক রকম ভাবে খেলছে আর কি। তো এইটা একটা মেন পয়েন্ট, যে ওই জন্য মানে প্রথম থেকেই বইটা পড়া উচিত, প্রথম উপন্যাস থেকে পরপর সিকোয়েন্সিয়ালি পড়া উচিত, তাহলে মননশীলের জীবনের গল্পটাও কিছুটা কিছুটা করে প্রকাশ হবে। এইটার সঙ্গে প্রশ্ন ছিল, এটা কি আপনি প্রথম থেকেই চিন্তা ছিল এরকম করবেন? না, একদম প্রথম উপন্যাসটা লেখার সময় এই চিন্তাটা হয়তো ছিল না, আমি যে এটা পড়ে ভালো লাগবে, এটাকে যে আমি এগিয়ে নিয়ে যাব, সেরকম ছিল না। তবে দ্বিতীয় উপন্যাস থেকে এবং তৃতীয়তে পৌঁছে আমি মোটামুটি ঠিক করি যে সিরিজটা আমি এমন ভাবে করব যাতে তার মধ্যে মননশীলের গ্রোথটাও থাকে, তার ইভলিউশনটাও থাকে। সে যে এক জায়গায় আটকে নেই, মানে ওই ফেলুদা 27 বছর বয়সী চিরকাল, সেই ব্যাপারটা যাতে না হয়, তারও যেন কিছু চেঞ্জেস আসে। এবং পরের দিকের মানে এটা তৃতীয় উপন্যাস, যেটা প্রথম বইয়ে ছিল চরমজীবী, সেটা রয়েছিল অ্যান্টার্কটিকা। এখন অনেকের মনে হতে পারে যে ব্যাপারগুলো একটু ওভার দ্য টপ, সায়েন্স ফিকশনে কিছু ওভার দ্য টপ ব্যাপার থাকবেই, কিন্তু সেই ওভার দ্য টপ ব্যাপারগুলোই সায়েন্স ফিকশনে খুব শিগগিরই হয়তো সেগুলো ইন নিয়ার ফিউচার সেগুলো সত্যি হয়ে যাবে। সেই জন্যই সায়েন্স ফিকশন। পোস্ট অ্যাপোক্যালিপসও আমরা হয়তো আজকে বসে ভাবছি, কিন্তু কোনোদিন যদি পৃথিবী সত্যি সেরকম জায়গায় গিয়ে দাঁড়ায়, যে পোস্ট অ্যাপোক্যালিপটিক যে গল্পগুলো রয়েছে সেগুলোও হয়তো সেদিন সত্যি হবে। যাই হোক, তো সেই জায়গা থেকে আমি কিছুটা পরবর্তীতে আমি ওই অ্যান্টার্কটিকা যেটা ছিল চরমজীবী, সেখান থেকে আমি একটু ভাবি যে একটু অভিযানও করানো যাক মননশীলকে দিয়ে। তো সেদিক থেকে এখানে একটা মানে আমার যে দ্বিতীয় উপন্যাস অতল জলের আহ্বান, সেখানে একটু মানে অ্যাডভেঞ্চার রয়েছে।
মানে যারা পড়েন হ্যাঁ, ইঙ্গিত থাকে। আন্ডার সি একটা অ্যাডভেঞ্চার রয়েছে। অতল জলের আহ্বান শুনতে হতে পারে, হ্যাঁ, এবং সেটার সঙ্গে মননশীলের জীবনেরও একটা সম্পর্ক যোগ রয়েছে। এক্স্যাক্টলি, ওখান থেকেই প্রশ্নটা এসছে। হ্যাঁ, আর আরেকটা ছিল যেটারও উত্তর আপনি অনেকটাই বলে দিয়েছেন, সেটা হচ্ছে কি আপনার সবকটা গল্পেই আমরা দেখি যে মানে সায়েন্স, রিয়েল সায়েন্স যেটা, সেটা অনেকটাই বেশি ওতপ্রোতভাবে জড়িত থাকে, এবং সেখান থেকে একটা লেয়ার থাকে যেখানে ওটা স্পেকুলেটিভ সায়েন্সে কনভার্ট হয়ে যাচ্ছে, বা সেখান থেকে সায়েন্স ফিকশন একটা পার্ট আসছে। তো এইটা নিজে সায়েন্সে ইন্টারেস্টেড না থাকলে হতো না। তো আমি ওটাই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনার নিজের সায়েন্সের ওই জায়গাটা ইন্টারেস্টে কি ছিল, সেটার তো আপনি অলরেডি বলে ফেলেছেন, তো আমার আর প্রশ্নটা নেই, হয়ে গেছে। যেটা ওভার দ্য টপ মনে হয় না অনেকের, কারণ এই এখনকার বিভিন্ন, আমি বলছি হলিউডের যে সিনেমাগুলো, সান অ্যান্ড্রিয়াস বা লা পালমা, যেখানে দেখাচ্ছে যে একটা অ্যাপোক্যালিপটিক আসছে, একটা বড় সুনামি আসছে, কি একটা বড় আর্থকুয়েক আসছে, এই ব্যাপারগুলো তো মানে মানে নিয়ার ফিউচার সত্যি হয়। মানে এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা যেভাবে পৃথিবী আমাদের এনভায়রনমেন্টটাকে নষ্ট করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে তো এগুলো আজকে দাঁড়িয়ে খুব অবাস্তব মনে হয়। আমরা মানে ইনফ্যাক্ট বলতেও পারি না যে আজ থেকে 20-25 বছর পর কি হবে, কার্বন লেভেল কতটা বেড়ে যাবে, গ্লোবাল মানে ইয়ের জন্য উষ্ণায়নের জন্য কতটা হবে, হ্যাঁ, এবং এই যে ক্লাইমেটিক চেঞ্জ হচ্ছে, তো এগুলো আর ওভার দ্য টপ মনে হয় না। আমার মনে হয় যে এগুলো নিয়ে এখন ভাবা উচিত, এবং বিভিন্ন ঠিকই। আমরা একবার প্রচ্ছদটা দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার প্রচ্ছদটা দেখা যাক বইয়ের, এবং সম্ভব হলে যে মানে প্রথম মানে ব্যাক কভারটাও, কারণ এই প্রচ্ছদটায় ফ্রন্ট আর ব্যাক দুটো একসঙ্গে মিলিয়ে খুব সুন্দর একটা ছবি তৈরি হয়েছে। আমি কি দেখাতে পারছি? না মনে হয়, না আসছে না। দাঁড়াও, এই একটা দীপ্ত দেখো তো কিছু। হ্যাঁ হ্যাঁ, বাহ, বাহ, সুন্দর। দারুণ। এটা পৌশালীর আঁকা, তাই তো? খুব সুন্দর করেছে সবাই। মানে আমার মোটামুটি Excellent. যেরকম ছিলাম, সুন্দর হয়েছে, আশা করি আমাদের পাঠকদেরও খুবই ভালো লাগবে। আচ্ছা, এবার আমরা সৌম্যর কাছে যাই, কারণ আমার মনে হয় সায়নের কিছু প্রবলেম হচ্ছে, ও ফ্রিজ করে যাচ্ছে। তো সৌম্যর সঙ্গে ততক্ষণে কথা বলি, ও যদি আবার ফেরত চলে আসে তার মধ্যে। তো সৌম্যর তো কল্পবিশ্ব থেকে এবার এটা থার্ড বই বোধহয়, নাকি? থার্ড বই, হ্যাঁ, থার্ড বই। তো চারু দত্ত আগের বার এসে তো ফাটিয়ে দিয়েছিল, একদম নতুন ধরনের একটা থ্রিলার এবং ফ্যান্টাসি, আলাদা একটা দুনিয়া। আমরা যেরকম খুব হরর ধরনের যে ধরনের ইয়েগুলো পড়তে অভ্যস্ত বাংলায়, ঠিক সেরকম নয়, অথচ কিছুটা ফ্যান্টাসি, কিছুটা হরর, কিছুটা থ্রিলার, একদম অদ্ভুত অন্য রকমের একটা জগৎ তৈরি করেছিলে তুমি, যেটা মানে ওয়ার্ল্ড বিল্ডিংটাই খুব ইন্টারেস্টিং। তো এরকম একটা আরবান ফ্যান্টাসি থ্রিলার হরর জগৎ তৈরি করার মানে পিছনে তোমার মানে চিন্তাটা কি ছিল, মানে কোথা থেকে ইন্সপিরেশন পেয়েছিলে? না, এটা ইন্সপিরেশন বলতে কি, আমি মানে ভেবেছিলাম স্যান্ডারসনের একটা লেকচার আমি শুনছিলাম, যেখানে স্যান্ডারসন বারবার বলছিলেন যে তুমি যদি নতুন কিছু করতে চাও তাহলে জারগুলোকে মিক্স করো, মানে তাহলে তোমার নতুন কিছু করার একটা আইডিয়া আসবে। যেমন উনি নিজে মিস্টবন্ড নিয়ে বলছিলেন যে আমি হাইস্ট মুভি যেগুলো দেখি তার সঙ্গে ফ্যান্টাসিকে মিশিয়ে আমি মিস্টবন্ড তৈরি করেছিলাম। সেইভাবে ওই জারগুলোকে মেশানোর আইডিয়া করতে করতে আমার মনে হয়েছিল যে ডিটেকটিভ ফিকশনের সঙ্গে যদি ফ্যান্টাসিকে মেশানো যায়, মানে সেই ধরনের কাজ মানে আমি খুব বেশি বাংলায় পড়িনি, আমার জানা নেই এর আগে হয়েছে কিনা। তখন মনে হয়েছিল যে এই ধরনের একটা কাজ করা যাক। আর সেই জিনিসটা ভাবতে ভাবতেই চারু দত্তের জগৎটাকে তৈরি করা হয়েছিল। আরেকটা ব্যাপার যেটা আমি মানে বলবো ভাবছি, যে
চারু দত্তের প্রথম যে নভেলটা হয়েছিল বিষ নিদ্রা, হুম, সেটার শব্দ সংখ্যা কিন্তু খুব বেশি ছিল না, বোধহয় 45 বা 46,000 শব্দের হয়েছিল। তার রাইট। একটা প্রধান কারণ যে আমি নিজেই শিওর ছিলাম না যে পাঠকের আদৌ ভালো লাগবে কিনা। হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, এই যে নতুন ধরনের একটা এক্সপেরিমেন্টাল লেখাই বলবো, ঠিক। সেটা পাঠক আদৌ নেবেন কিনা। যে এই ধর গোয়েন্দা গল্প, বাংলায় ভালো ভালো গোয়েন্দা গল্প প্রচুর হুম, আছে, হুম, 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 নিয়মিত আগে তো লেখা হয়েছে, এখনো হুম, মানে বেশ ভালো ভালো গোয়েন্দা গল্প লেখা হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেখানে আমার মনে হয়েছিল যে আরেকটা নতুন গোয়েন্দা আমি ইন্ট্রোডিউস করতে চলেছি, সেটা অনেকের ভিড়ে না হারিয়ে যায়। ঠিক। সেই জন্য তার জগৎটাকে তৈরি করার একটা ব্যাপার ছিল। হুম, আর মনে একটা ইচ্ছা তো ছিলই যে যদি পাঠক ভালোবাসেন তাহলে এটা নিয়ে পরবর্তী মানে সিরিজ করবো আর কি। হ্যাঁ, সেই কারণেই না জিনিসটাকে একটু ছোট করে করেছিলাম, যে যদি পাঠক বলেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে পরবর্তীকালে বাড়াবো, এই ঠিক। ভাবনা থেকে চারু দত্তের লেখাটাকে শুরু করেছিলাম, কিন্তু একটু ছোট সাইজ অবশ্যই। হ্যাঁ, যেটা দ্বিতীয় যে নভেলটা আসছে সেটাতে হুম, প্রায় 20,000 শব্দ মতো বেড়েছে, মানে প্রায় 65-66,000 শব্দের দ্বিতীয় উপন্যাসটা আসছে। বাহ! এটা তো পাঠকদের কাছে খুবই একটা আনন্দের খবর। খুব ভালো ব্যাপার। আ এর মাঝে আমি একটা জাস্ট ছোট্ট করে জিজ্ঞেস করি যে এক পাঠকের প্রশ্ন, আ কেন বাড়ির মধ্যে কাশ্মীরি জ্যাকেট? এটার কি কোনো উত্তর পাওয়া যাবে একটু বলতে? হ্যাঁ, কাশ্মীরি জ্যাকেটের ব্যাপারটা হচ্ছে না, ওটা একটা মানে একান্তই ব্যক্তিগত কারণ। তার কারণ হচ্ছে আমি স্কুলে পড়াই। আমার হ্যাঁ, স্কুল হচ্ছে জঙ্গলের ভেতরে, মানে জঙ্গলমহলের স্কুল। আমার স্কুলের আচ্ছা। আজকে ফাউন্ডেশন ডে প্রোগ্রাম ছিল, সন্ধে পর্যন্ত প্রোগ্রাম চলেছে। জাস্ট বাড়ি এসেই আমি এতে বসে গেছি। আমি মানে স্কুল ড্রেস চেঞ্জ করারও সময় পাইনি, যেটা করে গিয়েছিলাম। ওই জঙ্গলের মধ্যে দিয়ে ফিরতে হয়েছিল হ্যাঁ, প্রচন্ড ঠান্ডায় সন্ধ্যেবেলা। মানে 6 কিলোমিটার ওহো! জঙ্গল আছে, জঙ্গলমহলের ভেতরে আমার স্কুল। ওরে বাস! আচ্ছা, সেখান এই থেকে বেরিয়ে জঙ্গল এসেই জাস্ট মহলের ভেতর দিয়ে যাতায়াত করা এইগুলো কি তোমার গল্পের মধ্যে আসে? এই না, অভিজ্ঞতাগুলো? হ্যাঁ, চারু দত্তে আসেনি, কিন্তু আমার হুম, অন্যান্য লেখায় এসেছে। হুম, অন্যান্য লেখায় আমার যে জঙ্গল দেখা বা হ্যাঁ, জঙ্গলের ভেতরের মানুষজনের জীবন, সেগুলোর প্রভাব পড়েছে। আমি সরাসরি তা নিয়ে লিখেছি বলবো না, হুম, কিন্তু হুম, তার হুম। প্রভাব পড়েছে। বাহ! খুব ভালো। রাকেশ, কি কিছু তুমি চারু দত্তকে নিয়ে প্রশ্ন করতে চাও? না, ও আচ্ছা, যত ঠিক আছে। প্রশ্ন করবো ইয়ে বেরিয়ে যাবে ওটা থেকে, স্পয়লার বেরিয়ে যাবে। বলার না, বেঁচে না, যায়। না, স্পয়লার না স্পয়লার দিয়েই, একদমই নয়। হ্যাঁ। হুম। তো আগের বারে আমরা তো চারু দত্ত একটা বেশ একটা ক্লিফ হ্যাঙ্গার জায়গায় গিয়ে গল্প শেষ হয়েছিল। তো এবার কি পাঠক সেখান থেকে কিছু জানতে পারবে যে কি হলো তারপর, সেই ক্লিফ হ্যাঙ্গারের ব্যাপারটা, নাকি সেটার জন্য আবার ওয়েট করতে হবে? না, চারু দত্তের আগের বারের যেটা যারা পড়েছেন তারা জানেন যে একজন, আমি স্পয়লার দিচ্ছি না। না, না, স্পয়লার না, প্রথমটা হয়তো না, এখনো অনেকেই পড়েননি। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই পড়েননি। চারু দত্তের ১ নম্বর নভেলটা যেখানে শেষ হচ্ছে, সেখানে কোনো এক চরিত্রের হাতের আঙুল নিয়ে কিছু একটা ব্যাপার বলা হয়েছিল। সেটা রেফারেন্স আসবে, কিন্তু শুধু সেইটুকুর সমস্যাটার পুরোপুরি সমাধান হবে এমন নয়। কারণ চারুর এবারের যে গল্পটা আসছে, বইটার নাম হচ্ছে ছায়া সমুদ্র। হুম, ছায়া সমুদ্রে গল্পের পটভূমি পরিবর্তন হয়ে যাচ্ছে। পটভূমি যাচ্ছে ওড়িশায়। সেখানে একটা ছোট্ট আচ্ছা, শহর আছে নোনাপুর। সেখানে সিরিয়াল কিডন্যাপিং কেস, যার সঙ্গে অকাল্ট যোগাযোগ আছে, সেইটা তদন্ত করতে আমাদের গল্পের যিনি ইনভেস্টিগেটর চারু, তিনি যাচ্ছেন। আগের প্রসঙ্গটাই বলি যে ওই জিনিসটা রেফারেন্স আছে আগের নভেলটার, কিন্তু সেটার সেই সমস্যাটা পুরোপুরি সমাধান এটাতে হচ্ছে না। যদিও এই নভেলের গল্পটা কিন্তু তার নিজের মতো করে কমপ্লিট হয়েছে। বাহ! আর যারা তার মানে, আগেরটা পড়েননি, হ্যাঁ, আমার মনে হ্যাঁ, হয় না মানে তাদের কোনো এই অসুবিধা মুহূর্তে হবে না। তাদের হ্যাঁ, খুব বেশি অসুবিধা কিছু হবে না, কারণ হুম, চরিত্রগুলো আগের থেকে অনেকটাই নতুন। কেন্দ্রীয় হ্যাঁ, চরিত্র ছাড়া বাকি প্রায় সকলেই নতুন চরিত্র। বাহ! এটা বেশ একটা ভালো ব্যাপার হলো। মানে সুতরাং চারুর আরো অ্যাডভেঞ্চার আসবে, এটা তো আমরা বুঝতেই পারছি। আমরা অপেক্ষা হ্যাঁ, করব সেটা পরের ঠিক। বছর আবার। আ তো এখানে আরেকটা ইয়ে হলো যে চারুর সঙ্গে আমাদের পুরনো ক্যারেক্টাররা আর কে ফিরবে? মানে নিশ্চয়ই আমাদের চারুর ডান হাত যিনি, তিনি নিশ্চয়ই হ্যাঁ, ফিরছেন। হ্যাঁ, চারুর ডান হাত যিনি বিশুদা মার্শাল আর্টিস্ট, বিশুদা, তিনি হ্যাঁ, ফিরছেন। এবং চারুর শিক্ষক সাগ্নিক হ্যাঁ, ঘোষাল, অধ্যাপক ছিলেন যিনি, তিনি এবার হ্যাঁ, একটা বড় ভূমিকায় আছেন। তাকে প্রথম বইটাতে খুবই সাইড লাইনে রাখা হয়েছিল, অল্প হুম, কয়েকটা সিনে এসেছিলেন। এবারে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পুরনো বাহ! চরিত্র এই ৩ জনই আছে, বাকি সকলেই নতুন। বাহ! তো আমরা তো আগেরবারও দেখেছি যে চারুর গল্প মানে বেশ একটা অ্যাকশনও থাকে তার মধ্যে।
তার মধ্যে মানে রোমাঞ্চ, অ্যাকশন, সাসপেন্স সবকিছুই আছে। এবারও আশা করছি আমরা সেগুলো বেশ যথেষ্ট পরিমাণেই পাবো গল্পের মধ্যে। আশা করা যাচ্ছে। বাহ, খুব ভালো। আচ্ছা রাকেশ, আমরা কি এবার চারুর নতুন অ্যাডভেঞ্চারের কভারটা প্রচ্ছদটা, একবার দেখতে পারি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দেখো একটা এসছে। হুম, ওহো, এটা হ্যাঁ, এসছে, রাইট। বাহ। তো এবার এই কভারটা আমাদের উজ্জ্বলের তৈরি, তো আমি বুঝতেই পারছি বেশ খুব ইন্টারেস্টিং dramatic। কভারটা। আমরা মানে দেখেই একটা মানে কি বলবো, বেশ Occulted শিহরণ event জাগার কিছু। মতো একটা ব্যাপার। হ্যাঁ, একটা দরজা ব্যাক দেখতে কভারটা পাচ্ছি। দেখে আমার সেই হ্যারি পটারের এটা মনে পড়ে গেল। কোনটায় ছিল? ডেডলি হ্যালোস না ডিমেন্টার্স, কোনটায়? ডিমেন্টার্স, ডিমেন্টার্স, ডিমেন্টার্স ডিমেন্টার্স। হ্যাঁ 3 নম্বরটা ছিল। হ্যাঁ হ্যাঁ। প্রিজনার অফ একটা, আজকাবান। তো এই লাইট হাউসটা নিশ্চয়ই কোনো একটা বড় ভূমিকা আছে গল্পের মধ্যে, দেখে যা মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, লাইট হাউসের একটা বড় ভূমিকা আছে। এই লাইট হাউসের মধ্যেই গল্পের ক্লাইম্যাক্স সিনটা এই লাইট হাউসের মধ্যেই ঘটবে। বাহ, দুর্ধর্ষ। আর বেশ একটা মানে দেখা যাচ্ছে যে সমুদ্রের ধারে একটা ব্যাপার, কি মানে যেটা তুমি বললে যে এটা ইয়েতে ওড়িশায় হচ্ছে, মানে তো গল্পটা ওড়িশায়, সমুদ্রের হ্যাঁ, ধারেই তার মানে। একদমই, হ্যাঁ। ওই ছায়া এবং সমুদ্র দুটোকে মিলিয়ে ছায়া সমুদ্র করা, ছায়ামূর্তি তো দেখাই যাচ্ছে স্ক্রিনে। হ্যাঁ, আর দেবরাজ বলছে গায়ে অসাধারণ কাটা কভার, দিল। অসাধারণ হয়েছে, অসাধারণ কভার। বিপ্রদীপ বলছে ডিমেন্টরের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, হুম, ওই তো বলছিলাম প্রিজনার অফ আজকাবান। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। তার মানে নানা রকম নতুন ধরনের মনস্টারেরও কিছু আমরা ইয়ে দেখতে পাবো তার। হ্যাঁ, নতুন নতুন যে আমরা অদ্ভুতাঙ্গ বলে যে ব্যাপারটা হ্যাঁ, দেখেছিলাম, অদ্ভুতাঙ্গ, ঠিক। অদ্ভুতাঙ্গ জাতীয় যে অলৌকিক জীবগুলোকে এখানে দেখা যায়, এখানে একদম নতুন ধরনের এবং খুব পাওয়ারফুল একটা হ্যাঁ, ম্যাজিক্যাল জীবের কথা বলা হবে। সেটা আমি এক্ষুনি স্পয়লার দেবো না, বলতে গেলে হুম অনেক হুম কিছু হুম, বেরিয়ে যাবে। তবে আশা করা যায় যে পাঠক নিরাশ হবেন না। মানে শেষ ঠিক। পর্যন্ত থ্রিল আছে এবং একটা পরিপূর্ণ ডিটেকশন, যাকে গোয়েন্দা কাহিনী বলে, সেই গোয়েন্দা হ্যাঁ, কাহিনী এবং অপরাধী ধরা ইত্যাদি ব্যাপারগুলো আছে। তার সঙ্গে আরেকটা ব্যাপার আমি যেটা বিশেষভাবে বলতে চাইবো, সেটা হচ্ছে এর হুম, একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এই কাহিনী কিন্তু শুধু যে একদম সিম্পল প্লেন অ্যান্ড সিম্পল ডিটেকটিভ স্টোরি এমন নয়, কারণ বাহ, ডিটেকটিভকে এখানে যথেষ্ট পরিমাণে প্রশাসনিক এবং পাওয়ারফুল, আমি পাওয়ারফুল লোকই বলবো, হ্যাঁ পাওয়ারফুল লোকদের কাছ থেকে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, মানে বেশ কিছুটাকে বাস্তব ধর্মী করে রাখার চেষ্টা ঠিক হয়েছে। ঠিক, ঠিকই। বাহ, কভারটা দেখেই মানে মনে হচ্ছে কখন বইটা হাতে পাবো। তবে এটা তো বোধহয় প্রবাবলি বই মেলায় আসছে, সন্তু থাকলে আরো বেটার বলতে পারতো বইয়ের ব্যাপারে কখন কোনটা আসবে। ততক্ষণে আমাদের একটু ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। যদিও পার্থদার বইটাও বই মেলাতেই আসছে, এখনো বোধহয় আসেনি, তাই তো? আহ, সুতরাং এই বইগুলো এখন বই মেলার জন্য আমরা একটু কষ্ট করে ওয়েট করি আর কি। ঠিক আছে, এবার আমরা তাহলে সায়ন, আশা করি অনলাইন আছো? হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ, তো সায়নের কাছে আমরা একটু যাব। সায়ন, তো তুমি সায়েন্স ফিকশন লিখছো। আমার মনে হয় তুমি বোধহয় কল্পবিশ্ব থেকেই সায়েন্স ফিকশন লেখা শুরু করেছো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। তার আগে কি এর আগে কোথাও লিখেছিলে? এর আগে ওই আনন্দ মেলায় একটা দুটো গল্প বেরিয়েছিল বেশ বাহ, কয়েক এটা বছর তো আগে। এই ব্যাপারটা তো জানতাম না। একটু শুনি কিরকম হ্যাঁ, আনন্দমেলার কি গল্প বেরিয়েছিল। আমি বেশ কয়েকটা পাঠিয়েছিলাম তো। হ্যাঁ তখন আমি অত মানে জনরা স্পেসিফিক তো লিখতাম না, মানে তখন হ্যাঁ, স্পেসিফিক্যালি ওই বাচ্চাদের পছন্দ হবে এই ধরনের ভেবে লিখতে হতো। তো ওই একটা দুটো ভূতের গল্প লিখেছিলাম যেগুলো হয়েছিল সিলেক্ট। হুম 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 তো হুম তারপরে কাজের জন্য অনেকদিন প্রায় হয়নি লেখা। তারপরে আর রাইট। আমার তারপরে ওই আবার কল্প বিশ্বতে
অ্যাড দেখেই আবার শুরু আচ্ছা লেখা আসলে। হ্যাঁ, যে আহ, আহ, পূজা বার্ষিকীর জন্য লেখা চাই, তো ভাবলাম দেখি একটা হ্যাঁ। দুটো লিখে যদি কিছু হয় তো। কোন বছরে তখন কল্পবিশ্বে প্রথম লিখেছিলে? 24-এ প্রথম আচ্ছা, সিলেক্ট হয়েছিল। বাহ। হ্যাঁ, তো ওইটা সিলেক্ট হওয়ার পর তারপর আমি ভাবলাম যে তাহলে দেখি আরো কয়েকটা তাহলে লিখি, তাহলে যদি হ্যাঁ, মানে সিলেক্ট হচ্ছে মানে হয়তো নিশ্চয়ই ভালো লিখছি বা হ্যাঁ, পছন্দ হচ্ছে। তো ঠিক। ওই তারপর থেকেই আর কি লেখা। তারপরে বেশ কয়েকটা একটা কালেকশন তৈরি হয়ে যাওয়ার পরে তখন হুম, আমি পাঠালাম এটা ঠিক। কালেকশন হিসেবে করার জন্য। আচ্ছা, তাহলে তুমি আনন্দমেলায় যখন লিখেছো তার মানে তুমি বাংলাতেই লেখা শুরু করেছো, তাই তো? হ্যাঁ, 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 তাহলে বাংলাতে তুমি এখন কল্পবিশ্বে হঠাৎ ইংলিশে লিখতে শুরু করলে কেন? মানে এর পিছনে তোমার আসলে কিছু চিন্তা ভাবনা ছিল নিশ্চয়ই। আহ, আমি প্রথম মানে আমার হ্যাবিটই হচ্ছে আগে ইংলিশেই লেখা আর কি, গল্প যে কোনো। আচ্ছা, আমি আনন্দ আচ্ছা। মেলাতেও যখন পাঠিয়েছিলাম আমি হুম, হুম। আমার অরিজিনাল লেখাগুলো ইংলিশেই ছিল। তার মধ্যে ওকে। আমি দেখলাম কোনটাকে আমি আনন্দ মেলায় দিতে পারি, সেটাকে তারপর হ্যাঁ। আমি নিজেই অনুবাদ করলাম আচ্ছা, করলাম আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওই প্রসেসটা আমার একটু হয়, আচ্ছা। কারণ ইংলিশে লিখতে একটু বেশি মানে ওই ফ্লোটা আমার একটু হ্যাঁ। বেটার মনে হয়, মানে ডিরেক্টলি বাংলায় লিখতে গেলে যেটা হয়তো মানে আমি চেষ্টা করে দেখিনি, হয়তো করলে হয়তো আসবে নিশ্চয়ই। তো না, তবে হ্যাঁ আমাদের বাংলা। হ্যাঁ, এটা আমাদের খুবই দরকার। ইনফ্যাক্ট এই সোহম, সৌম্য বা তোমরা যে বাইলিঙ্গুয়াল অথার, আশা হ্যাঁ, করছি তোমরা এখন বুঝতে পারছো যে আমাদের যদি সায়েন্স ফিকশনটার কথাই আমরা ভাবি এবং সায়েন্স হুম, ফিকশনটাকে আমাদের একটু যদি বাংলা সায়েন্স ফিকশন বা রিজিওনাল সায়েন্স ফিকশনকে বাইরে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু অনুবাদ করা ছাড়া বা ইংলিশে লেখা ছাড়া কোনো উপায় নেই। সুতরাং ঠিক তোমাদের ঠিক মতো ঠিক। যত নতুনরা আসবে হুম, যারা দুটো ভাষাতেই হ্যাঁ, লিখতে পারবে বা ট্রান্সলেট করার সুবিধে আছে যাদের লেখাগুলোকে, তাদের কিন্তু মানে লং টার্মে তাদের দৌড়টা বাংলার এই কলেজ স্ট্রিট কেন্দ্রিক হুম, ইয়ে থেকে তারা কিন্তু একটু হুম, বাইরের দিকে হুম, যেতে পারবে, যেটা অনেকেই এখন যাচ্ছে। সৌম্য যেমন করেছে, সোহম করেছে, আমাদের সুমিত দা অলরেডি করেছেন, অনুষ্টুপ লিখছে, এরকম হ্যাঁ, অনেকেই এখন কিন্তু লিখছে। সুতরাং তুমি সেখানে তোমার এই ইংলিশে এগিয়ে এসে কাজটা করাটা, এটা কিন্তু মানে পজিটিভ দিক আমাদের, যে আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজের যারা ঠিক। লিখছে তারাও ইংলিশে হুম, লিখছে, এবং সেটা দরকার আমাদের। কারণ অনেকেই আমাদের যে বিভিন্ন রকম কনফারেন্স গুলো হচ্ছে বা আমাদের যে হুম, হুম, কোলাবোরেশন হচ্ছে, সেখানে অনেকেই জানতে চাইছে যে কারার ভালো হুম, লিখছে, তাদের লেখা হুম, কিছু দাও, আমরা সেগুলো পাবলিশ করি। হুম, এরকম প্রায় আমাদের কাছে আসছে। সুতরাং হুম, যত তোমাদের মতো লেখকরা আসবে তত আমাদের সুবিধে হবে, মানে হুম। বাংলা সায়েন্স ফিকশনকে সুবিধা হবে। হ্যাঁ। অনেকেই, দেবরাজ অনেক কিছু বলে ফেলছে। আমি আমার আহ, ক্যামেরাটা বোধহয় আবার ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, কথা শোনা যাচ্ছে তো, হ্যাঁ, তাহলেই হলো। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা দেবরাজ যাচ্ছে। বলেছে যে মনে প্রাণে ইংরেজিতে বিশ্বাস করি, ভালো কাজ করছো সায়ন। ভেরি নাইস। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো এবার তুমি একটু বলো যে তোমার সায়েন্স ফিকশন তুমি যে লিখছো সেটা মানে তোমার হ্যাঁ, অনুপ্রেরণা কি, মানে তুমি কি ধরনের গল্প পড়েছো বা কি ধরনের গল্প লিখছো, বা মানে কেনই বা সায়েন্স ফিকশন লিখছো? এটা আমি সবসময় যে কোনো নতুন সায়েন্স ফিকশন লেখককেই জিজ্ঞেস করি যে কেন সায়েন্স ফিকশন লিখছো, অন্য কিছু নয় কেন। আহ, গল্প পড়া শুরু মানে জনরাটা পছন্দ হওয়ার শুরু অবশ্যই প্রফেসর শঙ্কু থেকে। ছোটবেলায় পড়া সেই সত্যজিৎ রায়ের গল্পগুলোর মধ্যে আমার ফেলুদার চেয়ে আমার শঙ্কু সবসময় বেশি পছন্দ ছিল। ওই শঙ্কুর বইগুলোই আমি কিনতাম বই মেলায় গিয়ে গিয়ে বারবার। তো পরে আরো আরো অথারের লেখা, আরো যেমন আর্থার সি ক্লার্ক বলুন বা ইসাক অ্যাসিমভ বলুন, হুম, এগুলো পরে ধীরে ধীরে জানতে পারলাম, পড়লাম, এবং তখন ওই ওই জনারটার প্রতি একটা তখনই আমার হুম, ভালো লাগা একটা ক্রিয়েট হলো আর কি। তো হুম, এবার এছাড়াও মানে শুধু সায়েন্স ফিকশনটা, আমার ডিটেকটিভ ফিকশনও খুব ভালো লাগে। আগাথা হুম, ক্রিস্টিরও আমি বড় ফ্যান, মিস্ট্রি, সাসপেন্স এইসব। তো যখন আমি লিখতে গেলাম, আমি প্রথমে শুরু করলাম, ভাবলাম যে আমি ডিটেকটিভ গল্প লিখবো, কিন্তু সেই প্লট তৈরি করা কিছুতেই মানে আমার পক্ষে হলো না সম্ভব। আহ, তো তখন আমি আহ, কিছু আরো আরো নানা রকম জনার ট্রাই করলাম, হরার লিখলাম, একটু একটু ছোটদের লেখা লিখলাম। তারপরে তারপরে সায়েন্স ফিকশন লেখাটা শুরু করলাম, এবং তখন দেখলাম যে হ্যাঁ,
এই এই জনারটাতে আমি লিখতে পারছি, কারণ একটা নতুন আইডিয়ার অ্যারাউন্ডে একটা প্লট ডেভেলপ করা, ক্যারেক্টার ডেভেলপ করা। তো এই স্পেকুলেটিভ ফিকশনে আমি দেখলাম যে একটা না কন্টেনার হিসেবে কাজ করে, তাতে যে কোনো অন্য জনরাও তাতে পুরে দেওয়া যায়। যেমন আমি হররও একদম। লিখতে পারি, লাভ হ্যাঁ। স্টোরিও লিখতে পারি, থ্রিলারও লিখতে পারি। তো এই জিনিসটা যেটা সায়েন্স ফিকশনের থ্রু দিয়ে পসিবল, সেই জন্যই ওই জনারে লেখা আমার এসেছে আর কি। বাহ, এ তো খুব ভালো কথা। তুমি একটু তোমার গল্পগুলো নিয়ে একটু বলবে নাকি, যে মানে আমি হ্যাঁ কোনো স্পয়লার দিতে বলছি না, যে তুমি কি ধরনের হ্যাঁ গল্প হ্যাঁ লিখেছো সায়েন্স ফিকশনে, মানে তুমি কোন হুম। আহ, মানে লিখতে গিয়ে কি মানে ওয়ার্ল্ড বিল্ডিং কে বেশি গুরুত্ব দিয়েছো নাকি সায়েন্স কে হুম। গুরুত্ব দিয়েছো? এই তোমার লেখা স্টাইল বা তোমার গল্পের ইন জেনারেল স্টাইল নিয়ে যদি তুমি বলো, ওকে। মানে তোমার গল্পগুলো হ্যাঁ। কি ফ্যান্টাস্টিক সায়েন্স নাকি হার্ড সায়েন্সের উপর বেস করা, মানে হুম একটু যদি সেই রকম ভাবে ইয়ে করো আমাকে। হুম হুম। হার্ড সায়েন্স ফিকশন আর একটু ফ্যান্টাসি ওরিয়েন্টেড দুটোর একটা মিক্স রয়েছে আমি বলবো। আমি লেখার সময় সবসময় একটা আইডিয়া থেকেই লেখাটা শুরু হয় আমার। হুম। হয়তো আমি কোনো নভেল পড়ছি বা অন্য কোনো বই দেখছি বা কোনো সিনেমা দেখছি, তো সেখানে কোনো একটা সিন দেখলাম, সেখান থেকেই একটা আইডিয়া আসতে পারে। হুম। বা বইতে এমন কোনো একটা ডেসক্রিপশন পড়লাম, সেখান থেকেও একটা আইডিয়া চলে এলো যে এইটা যদি এরম ভাবে হয় তাহলে কি হবে। তো ঠিক। এইভাবে এবার আমি কি করি, এই আইডিয়া গুলোকে নোট করে রাখি। হুম। এবার এইগুলো পড়তে পড়তে একসময় একটা প্লট চলে আসে, যে একটা আইডিয়াকে এক্সপ্যান্ড কিভাবে করা যায়। তারপরে আরেকটা জিনিস আমি খেয়াল রাখি যে লেখাটা যেন সিনেম্যাটিক হয়। এটা আমি একটু আমার একটু ঠিক। পার্সোনাল একটা পছন্দ, হ্যাঁ। যে সিনেম্যাটিক্যালি, বা যদি একটা কোনো গ্রাফিক নভেল হয় তো তখন সেটা কিভাবে দেখাবে, এই জায়গাটা কিভাবে হ্যাঁ। দেখাবে, ক্লাইম্যাক্সটা একটু ইন্টারেস্টিং, একটু এক্সাইটিং, একটা টুইস্ট থাকা বাহ। দরকার। তো এই সব ব্যাপারগুলো মানে একটা ফ্যাক্টর হিসেবে হ্যাঁ। রাখি আমি, যে এই ফ্যাক্টর গুলো স্যাটিসফাই করছে কি, তাহলে এই গল্পটা তাহলে হবে। ওইটাই আমার মানে প্রসেস লেখার। দারুণ। তো এই গল্প দারুণ। এই বইতে যে গল্পগুলো রয়েছে ওইভাবেই লেখা রয়েছে। হুম। লেখার সময় অবশ্য আমি কোনো একটা স্পেসিফিক থিমের কথা ভাবিনি, কিন্তু ইভেনচুয়ালি দেখলাম যে হ্যাঁ, একটা থিম তো বেরিয়ে আসছে, কিউরিওসিটির একটা থিম বেরিয়ে আসছে, যে মানুষ কিউরিওসিটির জন্য কত দূর যেতে পারে, কিছু একটা ডিসকভারি, কিছু একটা মানে না চেনাকে চিনতে গিয়ে সে কত দূর যায়, তার ফলে কি হতে পারে, না জানাকে জানতে গিয়ে তার একটা এফেক্ট, কি একটা পরিণাম হতে পারে। তো এইসব ভেবেই আর কি লেখা গল্পগুলো। তো তার মানে তোমার গল্পগুলোর মধ্যে আমি যেমন কল্পবিশ্বের যে গল্পগুলো হ্যাঁ পড়েছি সেগুলো হ্যাঁ স্পেস, অনেকটাই স্পেস অপারেশন ওরিয়েন্টেড, রাইট? স্পেস অ্যাডভেঞ্চার। স্পেস স্পেস অ্যাডভেঞ্চার রয়েছে বইতে। হ্যাঁ। আমার মনে হয় দুটোই স্পেস রয়েছে। হ্যাঁ। টাইম ট্রাভেল আছে। হ্যাঁ। টাইম ট্রাভেল নিয়ে রয়েছে, এআই নিয়েও রয়েছে, হ্যাঁ। কসমিক হররও রয়েছে। তো রাইট। এইসব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা ডিটেলের মধ্যে আমি যাচ্ছি না, হ্যাঁ স্পয়লার হবে। আমি হ্যাঁ। দু লাইন বলবো। রাইট। একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সায়নের গল্পের মধ্যে একটা জিনিস খুব পরিষ্কার থাকে, সেটা হচ্ছে ছবি। হুম। হুম। মানে ও ছবিটা খুব ভালো আঁকে, এবং সেখান থেকেই পাঠকের মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয়। এইটা আমি দেখেছি। আর ওর গল্পগুলোর মধ্যে পাওয়ার সিস্টেমটাকে ও খুব ইয়ে করে, মানে কে পাওয়ারফুল, এআই না গড না টেকনোলজি, এবং তার কাছে সাধারণ মানুষ যে খুব একটা পাত্তা পায় না, এইটাও ও মনে হয় বারবারও ওটাকে দেখাতে চায়। আমি ঠিক কি না ভুল ও বলবে, সায়ন বলবে। না না, ডেফিনেটলি মানে হিউম্যানিটিস প্লেস ইন দ্য কসমোস, এই থিমটা বারবার এসেছে আমার অনেক গল্পেই। তো ডেফিনেটলি হ্যাঁ। আচ্ছা, এবার সায়নের বইটাকে আমরা একটু কভারটা দেখাই। হ্যাঁ, সায়নের বইয়ের শিরদাঁড়াটা পাওয়া যাচ্ছে না, আমি ওই জন্য ওর
ফ্রন্ট আর ব্যাকটা একটু জোড়া লাগিয়ে দেখাচ্ছে। ঠিক ঠিক। আসছে? এখনো পর্যন্ত আসেনি। আমার মুশকিল হয়ে গেছে যে আমার কাছে ম্যাক্সিমাম বই আমি কনফারেন্সে নিয়ে গেছিলাম এবং সেই বইগুলো আমার বাড়িতে ফেরার বদলে গৌতমের বাড়িতে চলে গেছে কনফারেন্স থেকে। তো আমার কাছে কল্পবিশ্বের আর কিছু বই নেই প্রায়, হ্যাঁ, এবার একবার দেখাও তো। যে আমি দেখাবো। বাহ, এটা একটা সুন্দর মোটিভ ইউজ হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন তো থেকেই যায় যে ফ্র্যাকচার পয়েন্ট নাম কেন? এটা কি একটা গল্পের নাম? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা একটা গল্পের নাম। আচ্ছা, এটা একটা গল্পের নাম। বাহ, মোটিভটা খুব সুন্দর হয়েছে। মানে একটা রোবটের মতো একটি মানে এটা রোবটই বলা যায় প্রবাবলি। সে হ্যাঁ, একটি রোবট। মানে শিশুকে শূন্য থেকে ধরার চেষ্টা করছে আর নিচে পৃথিবী দেখা যাচ্ছে, পৃথিবীর মধ্যে একটা ভাঙন তৈরি হচ্ছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা মানে কনসেপ্ট, মানে হিউম্যান মেশিন এবং তার ফলে পৃথিবীর রিয়াকশন, আমাদের স্টেট রিয়াকশন আমি একটা কথা এরকম বলবো, ভাবে। হ্যাঁ, বলো বলো এটা বলো বলো। মানে এত এত সুন্দর লাগছে, আমার ব্যাটম্যান ইয়ার ওয়ানের লাস্ট প্যানেলটা মনে পড়ে যাচ্ছে, শেষের দিকের, যেখানে ব্রিজ আচ্ছা, থেকে জেমস গর্ডনের ছেলেকে ফেলে, বাচ্চা ছেলেটাকে ফেলে দেওয়া হচ্ছে, আর ওপর থেকে ব্রুস ওয়েন লাফ দিয়ে ঝাঁপিয়ে ধরতে যাচ্ছে পড়ছে। হ্যাঁ বাচ্চাটাকে। হ্যাঁ 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 ব্যাটম্যান হ্যাঁ ইয়ার ওয়ানের ফ্র্যাঙ্ক মিলারের প্যানেলের মতো খুব সুন্দর লাগছে হ্যাঁ, জিনিসটা, খুব সুন্দর লাগছে। দারুণ দারুণ। মানে সেখানেও সে সেভিয়ার মোটিভটা ছিল, এখানেও সেটা হ্যাঁ লাগছে। হ্যাঁ, দারুণ দারুণ। খুব সুন্দর হয়েছে। আর পিছনে যে একটা মানে সুন্দর একটা মানে ব্যাকগ্রাউন্ডে একটা বইয়ের পাতার পার্ট দেওয়া হয়েছে, সেটাও বেশ এখানে খুব সুন্দরভাবে প্রযোজ্য হয়েছে। আর বইটার পিকচার মানে আমি এটা দেখি, দেখো বইটার ছবি একটা, মানে এমনি দেখতে কিরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বইটা তো অলরেডি আমরা প্রকাশ করে ফেলেছি, রাইট? এটা হ্যাঁ, তো প্রকাশিত বই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সুতরাং আপনারা চাইলে অনলাইনেও এখন অর্ডার দিয়ে কিনতে পারেন, বা আহ, আমাদের কলেজ স্ট্রিটের দোকানেও পাওয়া যাবে, অন্যান্য যে কোনো জায়গা থেকেই আপনি পাবেন বইটা। আর ঠিক একটা আছে, খুব। আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। সায়নের প্রত্যেকটা গল্পের বিষয়বস্তু কিন্তু খুব আলাদা আলাদা, এবং সায়েন্স ফিকশনের বিভিন্ন যে ট্রোপগুলো আমরা দেখি হ্যাঁ, সেগুলো কিছুটা কিছুটা করে ছুঁয়ে যায়। হুম, তাই জন্য মানে কোনো একরকম থিমের ওপর ওটা করা সম্ভব নয়, কভার করা সম্ভব নয় আগে। ঠিক ঠিক, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এবার আমরা তাহলে একটু পরাগের বইটা নিয়ে একটু কথা বলি। পরাগের বইটা যদিও আমি এখনো পর্যন্ত পড়ে ওঠার সময় পাইনি। আচ্ছা, পার্থদা কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্থদা। আমি আহ, হ্যাঁ সায়নকে দেখে আমার খুব ভালো লাগছে, মানে এত অল্প বয়সেও সায়েন্স ফিকশন লিখছে এবং বাইলিঙ্গুয়াল দুটো ভাষাতেই লিখছে। মানে আমি জাস্ট একটু আউট অফ কিউরিওসিটি জানতে চাইছি যে হ্যাঁ, মানে ওর সায়েন্স ফিকশন লেখার এই ইচ্ছে বা হ্যাঁ। মানে কি ওর কোনো একাডেমিক এ ব্যাকগ্রাউন্ড এরকম ওকে এ করেছে, ইন্সপায়ার করেছে না? আমি সেটা একটু যদি বলে। আমি আমি ক্লাস 11-এ আমি কমার্স নিয়েছিলাম। আমার বাবার ইচ্ছে ছিল আমি সায়েন্স নিয়ে, আমি নিইনি। আমার মনে হয় আমি যদি সায়েন্স নিতাম বা সায়েন্স নিয়ে পড়তাম তাহলে হয়তো সায়েন্স ফিকশন লিখতাম না। কারণ এখন আমি যেভাবে রিসার্চটা করি, এখন আমি একটা হুম, কিউরিওসিটি নিয়ে করি, যে আমার মানে একটা এক্সাইটমেন্ট নিয়ে করি। আর যদি সেটা আমার মানে পাঠ্য বিষয় হতো তাহলে জানি না হয়তো আমি মানে রাইটার হতাম কিনা। তবে প্রচুর না, পড়াশোনা করছে। হ্যাঁ হ্যাঁ, একটু আধটু রিসার্চ তো করতেই হয় প্লটের প্রয়োজনে বা হ্যাঁ, সেই আমাদের একটা তো কথাই আছে জনরাটাই না যে কেন, মানে সায়েন্স ফিকশন জনরাটাই কেন, মানে এখানে মানে শুধু হরর বা শুধু ওই ইয়ে, যে আমি যা হ্যাঁ হ্যাঁ, কারণ আমার মনে হয় ওই যে সায়েন্স ফিকশনে একটা এক্সপ্লেনেশনের ব্যাপার রয়েছে, যেটা হরারে মানে সিম্পল ডিরেক্ট হরারে হয়তো সেটা নেই। একটা ভূত বলে একটা এক্সপ্লেন করে দিলাম বা একটা পাওয়ার বলে এক্সপ্লেন করে দিলাম, ওই জিনিসটা নেই।
তো সেই জন্যই আমার সায়েন্স ফিকশনটা বেশি ইয়ে লাগে আর কি। ওইটাই হ্যাঁ। লজিকের একটা রোল রয়েছে। ইয়েস, লজিকের একটা রোল আছে। মানে সেই জন্য সায়েন্স ফিকশন লেখাটাও অনেক চ্যালেঞ্জিং আমার ধারণা, যে অবশ্যই আলটিমেটলি যা আমি বলছি সেটাকে আমাকে এস্টাবলিশ করতে হবে সেই হুম। কথাটাকে। আর যদিও রিডারের কাছেও ফ্যান্টাসিতেও আমাদের এস্টাবলিশমেন্টের ব্যাপার থাকে, হুম, কিন্তু মানে সায়েন্স ফিকশনে সেই এস্টাবলিশমেন্টটা বেসিক সায়েন্সের ওপর রেখে এস্টাবলিশমেন্টটা করতে হয়, হ্যাঁ, যেখানে ফ্যান্টাসিতে আমি যা ইচ্ছে একটা বলে দিতে পারি যে একটা ম্যাজিক ছিল, এই ম্যাজিক্যাল হুম, সিস্টেম, তার উপর বেস করে আমি এক্সপ্লেনেশনটা দিতে পারি। হুম। তো অবশ্যই হ্যাঁ, সায়ন বা পার্থদা কেউ কিছু না, একটা ওইটাই বলছিলেন। বলছি যে রিডারেরও আমার মনে হয় একটা মানে একটা স্যাটিসফ্যাকশনটা হ্যাঁ, বেশি হয় যখন একটা আমার লজিক্যাল actually একটা কোনো হ্যাঁ বল এর মধ্যেও সেটা হলো যে এই হ্যাঁ এক যে আহ, যে জেনারেশন, নতুন জেনারেশন জেনজি বলো, হুম, এদের মধ্যে স্পেকুলেটিভ ফিকশনের প্রতি আগ্রহটা তো খুব বেশি, মানে অন্যান্য হুম, লিটারারি ফিকশনের হ্যাঁ থেকে, মানে যাই হোক। এবং এই স্পেকুলেটিভ ফিকশনের মধ্যেও আমি দেখেছি যে হরর জটটা যেন খুব বেশি মানে সৌম্যদীপ ফ্যান্টাসি লিখছে দীর্ঘদিন, এবং শুধু ফ্যান্টাসি, হুম, সায়েন্স ফিকশন এই জনরাগুলো যে হররের দিকে যেন হুম, মানে এখনকার প্রজন্মের পাঠকের একটু বেশি উৎসাহ। হুম, এদিক থেকে বললে, তুমি যেটা বললে দীপ, যে মানে সায়েন্স ফিকশন লেখা খুব কঠিন, বা ফ্যান্টাসি লেখাও ইভেন, মানে এগুলো খুব কঠিন, মানে রাদার সেই জন্য হয়তো মানে লেখকের দিক থেকেও তুমি দেখবে প্রোডাকশন যত মার্কেটে যত হরর বেরোয়, সেই তুলনায় রাইট। কিন্তু ফ্যান্টাসি সায়েন্স ফিকশন তুমি হাতে গোনা পাবে, তুমি পাবেই না সেই কথা। আমার কিন্তু মনে হয় অবশ্যই যে বইমেলার সময় যা বই বেরোয় তার 60-70% হরর বেরোয়, তন্ত্র হরর। তারপর 30%, 20-25% হবে থ্রিলার, গোয়েন্দা, হুম। এবং তারপর হয়তো কিছু সামাজিক কবিতা এইসব পড়ে, শেষে যদি কিছু পড়ে থাকে তাহলে হয়তো সায়েন্স ফিকশন আর ফ্যান্টাসি থাকলেও থাকতে পারে 2-4টে। না, মানে এর সঙ্গে আমি আর একটা জিনিস অ্যাড করব, যে হ্যাঁ, হররটা বেরোয় সেটা বেশিরভাগই গরি মানে রক্তপাত ঘেঁষা হরর। তার হ্যাঁ, মধ্যে যে খুব লিসা violent। টার্টল বা স্টিফেন কিং এর যে সূক্ষ্ম হরর বোধ, হ্যাঁ, সেই ধরনের লেখা কমই ভাবাই যায় বেরোয়। না। হ্যাঁ, বেশিরভাগই ওই কাটা মুন্ডুর নাচ, মানে টেনিদা যে যে জিনিসটা দেখেছিল, সে কাটা ঠিক। মুন্ডুর নাচ ধরনের জিনিস বেশি বেরোয় হুম, বিকট প্রচ্ছদ সহযোগে। হুম, হুম। তা সেটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু পাঠক পড়েছেন মানে নিশ্চয়ই হ্যাঁ, নিশ্চয়ই না, আমার বিরাট ভালো সংখ্যক লাগছে। পাঠক আছেন যারা এটা পছন্দ করেন। সাইকোলজিক্যাল হরর যতটা তৃপ্তিদায়ক, ততটা কিন্তু এই এই ভায়োলেন্স, এই বেশি গোর, ম্যাকাবার, এইগুলো মানে এত হ্যাঁ, বেড়ে গেছে, ওটা কিন্তু অত তৃপ্তি দেয় না। তার মধ্যে ইন্টেলিজেন্সটাও কম, স্ল্যাশার ধর্মী যে হরর। হুম, এবং তার মধ্যে যেন ইন্টেলিজেন্সটাও কম মনে হয়। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পার্থদা, সেই তোমার নিশ্চয় মনে আছে যে অনিশ দেব কি বলতেন আমাদের বইমেলার সেই মিটিং এ, যে আহ, দুধ ঘরে ঘরে গিয়ে বিক্রি করতে হয়, আর হ্যাঁ, কিন্তু মদ। সুরি মদ মদের দোকানে ভিড় করে লোকে মদ খায়। তো, সেই কথাটাই আরেকবার মনে করিয়ে দিলাম আর কি। আচ্ছা, আমাদের আরো অনেকগুলো আছে, সুতরাং আমরা এবার একটু এগোই। হ্যাঁ, শুধু এখানে দেবরাজ জিজ্ঞেস করছে যে কভারটা কে করেছে। এই কভারটা প্রবাবলি আমাদের কৌশলী কে করেছিল। করেছে, পৌশালী করেছে না? কৌশলী হ্যাঁ, কৌশলী করেছে। করে ঠিক। পৌশালী আগের বছর থেকে কভার তৈরি করা শুরু করেছে, এবং এর মধ্যে যে এত সুন্দর সুন্দর সব, শুধু কল্পবিশ্ব না, আরো অনেকেরই কভার করছে, এবং এবছর পৌশালীর আগের বছরের বৃষ্টি জাতকের কভারটা অক্সফোর্ডের বেস্ট কভারের লং লিস্টেড হয়েছে। খুবই ভালো ব্যাপার। আমার তো ইচ্ছা আছে যে পৌশালী, উজ্জ্বল এদেরকে নিয়ে একটা আলাদা করে লাইভ শেষে করার একদিন, আমাদের যে বইয়ের কভার তৈরি করা নিয়ে একটা লাইভ করা, কারণ ওদেরকে সামনে আসাটা ওদের অনেকটাই কম হয় আর কি। তো যাই হোক, ওকে, আমরা যখন হরর নিয়েই বলছিলাম, তো সেই হিসেবে আমাদের পরাগের বইটা কিছুটা হরর সংক্রান্তই, যদিও ফ্যান্টাস্টিক অনেক ব্যাপার স্যাপারও রয়েছে। তো যদিও বইটা আমি খুব একটা এখনো পড়ার সুযোগ পাইনি, কিন্তু রাকেশ বোধহয় পড়েছো বেশ কিছুটা, তাই তো? হুম, হ্যাঁ, রাকেশ, যদি একটু আলোচনা করো বইটা নিয়ে, পরাগ আমি যেহেতু একটু আসতে বলছি। হ্যাঁ, পারেনি। হুম, আমি কভারটা প্রচ্ছদটা তুমি শেয়ার করতেও পারো। দিয়ে দিলাম। হ্যাঁ,
খুব হ্যাঁ, এই ইন্টারেস্টিং বইটার কথা। মধ্যে 11টা গল্প আছে। হুম। এবার 11টা গল্প কিন্তু বিভিন্ন স্বাদের। এবার কোনোটা সাইকোলজিক্যাল, কোনোটা হয়তো ডার্ক হিউমার, সবের মধ্যেই কিন্তু ওই ফ্যান্টাসি বা সায়েন্স ফিকশন ব্যাপারটা আছে। এবং কখনো ওই ওটাই কি মনস্তত্ত্ব একটা বড় রোল প্লে করে, কখনো একটা টেকনোলজি একটা বড় রোল প্লে করছে। আর সেখানে হয় না যে একটা টাইম স্পেস টাইমের একটা গন্ডগোল, বা হয়তো কোথাও দেখা গেল একটা ডাইমেনশন নিয়ে প্রবলেম, কোথাও হয়তো এমনি জাস্ট একটা ক্রাইম, কিন্তু সেই ক্রাইমটাও একটা স্পেকুলেটিভ সায়েন্স রিলেটেড একটা ব্যাপার নিয়ে হচ্ছে আর কি। অনেক সময় হয়তো মন চুরি হয়ে যাচ্ছে, দেহ আলাদা হয়ে যাচ্ছে। এগুলো মানে গল্পগুলো নিয়ে আলোচনা করলে স্পয়লার হয়ে যাবে, কারণ ওই বিষয়টাই হচ্ছে গল্পের একটা মেন আকর্ষণের কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। আর আরেকটা খুব মজার ব্যাপার হচ্ছে এই গল্পগুলোর মধ্যে না মানে ওই একটা কমন ইউনিভার্সের আর্টিফ্যাক্ট ছড়ানো। মানে আমি হয়তো তৃতীয় গল্প পড়ছি, সেখানে দ্বিতীয় গল্পটার একটা স্থানের নাম পেলাম, বা হয়তো চতুর্থ গল্পের মধ্যে প্রথম গল্পের একজন চরিত্রের নাম পেয়ে গেলেন। মানে এরকম আর্টিফ্যাক্টস গুলো ছড়ানো বিভিন্ন গল্পের মধ্যে, এটা একটা দারুণ মজার ব্যাপার লেগেছে। এবং একটা দুটো গল্প তো আমরা কল্প বিশ্বেই পড়েছিলাম, এবং খুব সম্ভবত একটা গল্প আমরা ওই যে প্রমিতের পত্রিকাটা কি ছিল ওখানে খুব সম্ভবত পড়েছিলাম, পরবাসী পাঁচালী। হ্যাঁ, তো দু তিনটে গল্প আমার আগে পড়া ছিল, আরো দু তিনটে গল্প পড়েছি। তো সবগুলোই সায়েন্স ফিকশন ফ্যান্টাসি ঘেঁষা, কোনোটা একটু হয়তো লাভক্রাফটিয়ান, তার মধ্যে টাইম স্পেসের ডাইলেশন, টাইম স্পেসের গন্ডগোল কিছু একটা আছে, ডাইমেনশন রিলেটেড একটা খুব সুন্দর গল্প আছে। তো এরকম এলিমেন্টস গুলো ছড়ানো আছে। এবং আমি তো বলবো যারা who are starting to read science fiction, they will get a standard story from this book. পড়া লেখে ভালো লেখে। হ্যাঁ, লেখা নিয়ে তো কোনো কথাই বলা যাবে না। একদম শুরুর দিক থেকেই পরাগ কল্প বিশ্বে লিখছে আমার যতদূর মনে পড়ছে, এক সময় রেগুলারলি লিখেছে। এবং এই কভারটাও ইনফ্যাক্ট খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এখানে মানে কালারের ব্যবহারটাও যেরকম একটা অদ্ভুত রকম ওই কালার আউট অফ টাইম টাইপের একটা ব্যাপার রয়েছে। আবার সেখানে একটা কালার আউট অফ স্পেস, কালার আউট অফ স্পেস, নভশ্বরের একটা ডেড বডি পড়ে রয়েছে। আবার পিছনে একটা দেখা যাচ্ছে একটা বাতিঘর টাইপের জিনিস। মানে অনেক কিছু থিম একসাথে এসে মিশেছে এবং মানে ডিরেক্টলি জিনিসটা বোঝাটা একটু ডিফিকাল্ট। ওই যে সৌম্য যেরকম বললো যে মিক্স অফ জনর, সেই রকম একটা মনে হচ্ছে যে সংকলনটা পাওয়া যাবে যার মধ্যে অনেক ধরনের গল্প আছে। ওই আর্টিফ্যাক্টস গুলোকে নিয়ে প্রচ্ছদটা করা হয়েছে আর কি। হ্যাঁ, এখানে বলেছে পরাগ ইয়েতে পিছনে লেখা আছে যে জীবন আর মৃত্যুর দাবা খেলার স্বপ্ন ভাঙে, আশা হতাশায় পরিণত হয়, মানুষ আধার প্রিয় হয়ে ওঠে। এই সংকলনটি 10টি গল্প ভীষণ ডার্ক, ঋণাত্মকতার জয়গান গায়। সংগত উপধারা হিসেবে কল্পবিজ্ঞান, লাভক্রাফটিয়ান, হরর ও জাদু বাস্তবতা মিশেছে। হে পাঠক, আপনি যদি ডার্ক, ক্লাস্ট্রোফোবিক, রোমাঞ্চকর গল্পের জন্য স্বাদ পেতে চান, এই বইটি আপনার জন্য। বইটির নামও খুব ইন্টারেস্টিং, নমর্থক। মানে বোঝাই যাচ্ছে যে এখানে খুব একটা আলোর সন্ধান লেখক করতে চায়নি। হয়তো মানে মানুষ এবং ভবিষ্যৎ, সময়, এগুলোর অন্ধকার দিকটাই হয়তো পরাগ এখানে খুঁজেছে বইটার মধ্যে। মানে আমার মনে হয় যে পার্থদা যে ধরনের মানে একটু বুদ্ধিবৃত্তি হররের কথা বলছিলেন, যেটা মানে জাস্ট শুধু গোর নয়, সেই রকম বই এটি হতে চলেছে আমার ধারণা। পরাগ থাকলে আরো বেশি আমরা জানতে পারতাম এবং পরাগের কথাগুলো শুনতে পারতাম। কোনোদিন হয়তো পরে আবার একদিন হবে। হ্যাঁ, ঠিক আছে, এবার আমরা নেক্সট বইটির কথা দিকে যাই। নেক্সট বইটির আগে
রাকেশ কিছু আমাদের কমিক্স দেখাবে নাকি? কমিক্স দেখবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাকে 1 মিনিট দাও একটু ধরে। শিওর, তুমি টাইম নাও। ততক্ষণ আমি একটু বলে দিই যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন, রোভার্সের রয়। আর রোভার্সের রয় আসছে, বই প্রিন্টে চলে গেছে। আশা করছি আমরা বইমেলার মধ্যেই রয়কে পাবো। একদম হই হই করে রয় এবং তার টিম কমপ্লিটলি চলে আসবে। শুধু আর কয়েকদিনের অপেক্ষা, 2 সপ্তাহ নেই প্রবাবলি। তো এবার আমাদের লাস্ট বইটি, তার আগে রাকেশ আমাদের কিছু একটু কমিক্স টমিক্স দেখাতে চায়। আচ্ছা, আমি প্রেজেন্ট করছি। হুম। এই বইটির কথা কিন্তু এখনো ঘোষণা হয়নি, যেটি নিয়ে এবার আমরা লাস্ট যে বইটি নিয়ে আমরা কথা বলবো। অ্যাড করবো? হ্যাঁ, দেখো তো আনা যাচ্ছে নাকি। এটা কি আমি একটু করে এরকম করতে পারি? এমন সব নাকি? এইটা অ্যাকচুয়ালি আমাদের বইয়ের অংশ নয়, হুম। কিন্তু আমরা একটুখানি কল্পনাটাকে একটু আগের দিকে স্ট্রেচ করে কিছু ঘটনার একটা কমিক স্ট্রিপ বানিয়েছি। অ্যানিমাল ফার্ম নাকি এটা? সেরকমই সেরকম দিকেই যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ। তো রাকেশ এবার একটু বলো তাহলে তুমি। এইবার হ্যাঁ, এবার তাহলে ভেঙে বলে যায় হ্যাঁ, অ্যানিমেল ফার্মের অনুবাদ আসছে, এবং সেটার কভারটা আমি দেখিয়ে দিই। অরওয়েলের এটাও কৌশলী বানানো। হ্যাঁ, সেকেন্ড বইয়ের অনুবাদ রাকেশেরই অনুবাদে আসছে। এর আগে তো অরওয়েল 1984 অনুবাদ করেছে আগের বছর, সুতরাং এবার এটা আসার কথাই ছিল। খুব ভালো ভালো অনুবাদের কাজ হচ্ছে। হুম। অরওয়েল ইন এ বক্স। হ্যাঁ, হ্যাঁ, তো রাকেশ এবার একটু বলো তুমি, মানে কিরকম 1984 একটা অভিজ্ঞতা, তারপর অ্যানিমাল ফার্ম একটা অভিজ্ঞতা, কিরকম লাগছে তোমার? মানে ডিফারেন্স কি মনে হচ্ছে তোমার? বা তোমার প্রথমত হচ্ছে অভিজ্ঞতাটাই বা কিরকম লাগলো হ্যাঁ, পড়তে? আমি প্রথম থেকেই বলি, হ্যাঁ। আমার লেখার শুরু কল্পবিশ্বে, হুম। এবং সত্যি কথা বলতে কি, এই অদৃশ বর্ধন এবং রনেন ঘোষ এরা যেরকম কাজ করে গেছেন, এগুলোই ইন্সপায়ার করেছে আমাকে। তারপর আমি যখন কল্পবিশ্বের খোঁজ পেলাম, তখন ওগুলো পড়তাম আর কি অফ টাইমে। তো পড়ে 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 আমার মনে হলো যে আমি যেটা খুব ভালো করে বুঝতাম না, সেটা এখন বুঝতে পারছি যে কল্পবিশ্বটা আমার খুব প্রিয় একটা বইয়ের বিষয়। হ্যাঁ, কারণ আমি ছোটবেলায় শঙ্কু পড়ে স্বপ্নে দেখতাম শঙ্কুর নানা রকম গল্প, যেটা কিনা সত্যই লেখেনি আর কি। হ্যাঁ হ্যাঁ, তো ওরকম টাইপের আর কি। তো বহু বছর আমি এটা বুঝতেই পারতাম না যে সায়েন্স ফিকশন এটা একটা আলাদা এটাকে জনরা বলা হয়, এসব আমি যত জানতাম। তো এইটার আরো যে ফ্যান আছে এবং তারা এটা নিয়ে রীতিমতো গবেষণা করছে, এটাই কল্পবিশ্ব ম্যাগাজিনটা পড়েই আমি মোটামুটি বুঝতে পারলাম। তো সেখান থেকেই মনে হলো যে আমি কি অনুবাদ করতে পারি। তো আমি হঠাৎ একদিন কিছু একটা অনুবাদ করলাম, সেটা ফেসবুকে দিলাম, 2-3 জন ভালো বললো। তারপর আমি অনুবাদ করা শুরু করলাম, 2-3টে গল্প আমি করে
ওই হয় না ওয়ার্ড প্রেসে ব্লগ হয়, ওখানে পোস্ট করে রেখে দিলাম। এইবার কল্পবিশ্বের বিজ্ঞাপন থেকে একটা নতুন গল্প অনুবাদ করে পাঠালাম, সেইটা প্রথমবারই সিলেক্ট হয়ে গেল। এইটা হওয়ার পর আমি অনেকটা অনুপ্রাণিত হলাম আর কি, তো মনে হলো যে আমি অনুবাদ করতে পারি। তো 2020 থেকে 2000 আর ওই এখন অব্দি আমি বেশিরভাগ সংখ্যাতেই অনুবাদ লিখেছি বা কিছু একটা নিবন্ধ টাইপের লিখেছি। এই হলো কি। এবার 1984 অনুবাদ করার জন্য দীপদাই আমাকে বলেছিল প্রথম। তো আমি কি করেছিলাম না, আমি আসলে বুঝতে পারিনি লিখতে পারবো কি পারবো না, কিন্তু আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। যাই হোক, চেষ্টা করে কোনো রকমে হয়েছিল ওটা, কিন্তু ইট ওয়াজ এ লং স্টোরি। এবং সবাই জানে যে 1984 কতটা হয় না মানে ক্লস্ট্রোফোবিক আর একটা মানে দম বন্ধ করা পরিবেশ, সেইটা আমাকেও কিছুটা গ্রাস করেছিল। তো ওই জন্য ঠিকঠাক সময় আমি শেষ করতে পারি, পরের বছর বেরিয়েছি অ্যাকচুয়ালি। তারপর যখন বেরোনোর পর যখন দীপদা বললেন যে এবার এটাও দেখানো উচিত যে এই পশুদের খামার, আচ্ছা, আমি অ্যানিমেল ফার্মটাও। একটু ছোট্ট করে হ্যাঁ। একটু ইয়ে করছি। আমাদের সন্তু বাগ এক্ষুনি প্রিন্টারের কাছেই বসে আছেন, তিনি ছবি পাঠিয়েছেন এক্ষুনি। রাকেশের পশুদের খামার প্রিন্ট হয়ে গেছে অলরেডি, হয়তো চলেও আসবে, কিন্তু বইটা প্রবাবলি পাওয়া যাবে বইমেলা থেকেই। আমার মনে হয় পেছনে সৌমদার বইটা পাওয়া যায়। রাইট, আমি সেটাও দেখাচ্ছি, মুখোপাধ্যায়কে উল্টো দেখা যাচ্ছে। দেখতে পাবে। হ্যাঁ, সেটাও আমি দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, তো 1984 পর দীপদা বললো যে এইবার তো নিয়ম মেনে তোমাকে অ্যানিমেল ফার্মটা করতে হবে। তো সেইটাও করেছে, তবে 84 তুলনায় অ্যানিমেল ফার্মটা অনেকটাই বলা যেতে পারে সহজ লেখার দিক থেকে। এই যে সৌম্য সুন্দরের ছায়া সমুদ্র রেডি, বই এসে গেছে। কিন্তু যাই হোক, আমরা দেখতে পাবো বই মেলা থেকেই মোস্ট প্রবাবলি। আরো কয়েকদিন একটু সবাইকে ওয়েট করতে হবে। আচ্ছা, মইনাক জিজ্ঞেস করছেন যে কভারটা কার করা। অ্যানিমাল ফার্মের কভারটা পৌশালীর করা, আর ছায়া সমুদ্রের কভারটা করা উজ্জ্বলের। হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, এবার সেখান থেকে ওই অ্যানিমেল ফার্মের অনুবাদটা করা হলো। বিষয়ের দিক থেকে তো ওই সবাই জানে ব্যাপারটা, নতুন করে বলে লাভ নেই, কিন্তু ভাষার দিক থেকে এটা অনেক বেশি খোলামেলা, অনেক বেশি সহজ। এটা অনুবাদ করতে বেশি সময় লাগেনি। আমি ওই প্রচ্ছদটা একটু বলি। প্রচ্ছদটা হচ্ছে কৌশলী যেভাবে করেছে, এটা টিপিক্যাল একটা রাশিয়ান প্রোপাগান্ডা পোস্টারের যে গুণাবলী দেখা যায় সেগুলোকে রেপ্লিকেট করে এটা বানিয়েছে আর কি। তো যা দূর থেকে যেন মনে হচ্ছে একটা টিপিক্যাল রাশিয়ান প্রোপাগান্ডা পোস্টার। এবং সেখানে ওই গল্পের যে এলিমেন্টস গুলো আছে কিছু কিছু সেখানে ঢোকানো। খুব সুন্দর এবং ইন্টারেস্টিং পোস্টার হয়েছে। পোস্টার না, প্রচ্ছদ হয়েছে। অ্যানিমাল ফার্ম নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। আশা করছি বইটি যারা 1984 পড়েছেন, অরওয়েলের কথা জানেন, তারা নিশ্চয়ই জানেন অ্যানিমাল ফার্মের কথাও, এবং সবাই আশা করছি পড়বেন, কারণ এই ধরনের বইগুলি, ক্লাসিক বইগুলি, যেগুলি আজকের দিনে আরো বেশি করে আমরা মানে দিনের পর দিন বুঝতে পারছি এগুলোর গুরুত্ব কোথায়, সেগুলো যত বেশি অনুবাদ হয়, যত বেশি মানুষ পড়ে, তত ভালো। অ্যানিমেল ফার্মটা হচ্ছে মানে কিভাবে মানুষ ক্ষমতা পেলে সেটার অপব্যবহারে উঠে পড়ে লেগে ওঠে আর ক্ষমতাটাকে বজায় রাখার জন্য চেষ্টা করে, তার সতর্ক বার্তা হচ্ছে এইটা। আর যদি সতর্ক না মেনে যদি কেউ এটাকে গা না করে, যখন পুরোপুরি পাওয়ারফুল হয়ে যায়, তার পরিণাম কি হয় সেটা হচ্ছে 1984। আচ্ছা, আমরা তো তাহলে আজকে অনেকগুলো নতুন বইয়ের কথাই জানলাম।
এখন আপনাদের যদি পাঠকরা যারা আছেন তাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। সুশান্ত অনেকক্ষণ ধরেই জিজ্ঞেস করছেন যে অঙ্কিতাদির বই কবে আসবে। আসবে নিশ্চয়ই, বইমেলার মধ্যেই আসবে, কিন্তু অঙ্কিতার সঙ্গে আলাদা করে অন্য একদিন আমরা বসবো, সেদিন আমরা অঙ্কিতার বই নিয়ে আলোচনা করব, আজকে নয় সেটা। আজকে ওই দিন যদি আলাদা দিন ধার্য করা হয়। থাকুক, হ্যাঁ, এই বইগুলো নিয়ে যদি কারোর প্রশ্ন থাকে তাহলে করতে পারে। অপ্রাগৈতিহাসিক 2 এর অপেক্ষা, হ্যাঁ আসবে, কিন্তু হয়তো এত তাড়াতাড়িও আসবে না, বইমেলায় আসার চান্স কমই। হ্যাঁ, মৈনাক বলেছেন যে আমরা আসল কপিরাইট হোল্ডার, জানতে পেরে খুব শীঘ্র পাবলিশ হোক। নিশ্চয়ই পাবলিশ হবে। এটা রোবার্টসেরার অনেক বড় গল্প, নিয়মিতভাবে পাবলিশ হবে। বইমেলায় প্রথম খণ্ড বেরোচ্ছে, আপনারা কোনো চিন্তা করবেন না, এবং অবশ্যই আমরা কপিরাইট হোল্ডার এবং আমরাই বার করব, আর কেউ বার করতে পারে না রোবার্টসের রায়, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। নিয়ম মেনে। হ্যাঁ, নিয়ম মেনে, এক্স্যাক্টলি, আইনত। আইনত কেউ বার করতে পারে। হ্যাঁ, সুশান্ত আপনার কমেন্ট তো দেখলাম। আমি বললাম তো যে অঙ্কিতার অন্য একদিন অঙ্কিতাকে নিয়ে আলোচনা হবে, অঙ্কিতাও থাকবে সেদিন, নিশ্চয়ই কথা হবে। তবে আসছে, বই আসছে। হ্যাঁ, বইও আসছে, চিন্তা করার কিছু নেই। আর একটা সুশান্ত অঙ্কিতার গল্প পড়তে খুবই ভালোবাসে, বুঝতে পারছি। কমিক্স বানানোর আলোচনা, ঠিক আছে, নিশ্চয়ই আমরা নেক্সট বছরে চেষ্টা করব কিছু মৌলিক কমিক্স করার। অবশ্যই অঙ্কিতার বই নিয়েও কমিক্স হতে পারে বা গল্প নিয়ে কমিক্স হতে পারে, নিশ্চয়ই। আর যদি কারোর কিছু প্রশ্ন থাকে তো বলতে পারেন, নালে আমরা আজকে অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টার উপর হয়ে গেছে, আজকে আমরা এটা শেষ করব, কারণ কালকেও আবার আমরা একটা লাইভ করব আরো 5-6 জন নতুন লেখক এবং বই নিয়ে, এবং এটা আমরা বইমেলার আগে যা যা নতুন বই বেরোচ্ছে সবগুলোই আমরা অবশ্যই সেগুলো দিয়ে লাইভ হবে। তো এবার আমি জাস্ট একটা জিনিস বলি যে আমাদের গত কয়েক বছর ধরে আমরা বইমেলা এবং সব মিলিয়ে 25 থেকে 30টির মতো বই প্রকাশ করতে পেরেছি। এই বছর সেখানে প্রায় বোধহয় 42টি বই বেরোচ্ছে। তো এটা একটা খুব মানে বড় লাভ আমাদের কাছে, মানে সারা বছর মিলিয়ে এতগুলো বই বার করা, এবং অবশ্যই খুবই কষ্টকর ব্যাপার। সবাই জানেন যে মানে এক একটা বইয়ের পিছনে আমরা কতটা সময় দিই, এবং সেগুলোর কভার প্রুফ এবং সবকিছুর জন্য কতটা ঠিকঠাক ভাবে এবং ভালোভাবে আমরা করার চেষ্টা করি। সুতরাং অনেকগুলো বই বেরোনোর কথা ছিল যেগুলো আমরা বার করিনি, কারণ আমরা সেগুলোকে আরো বেটার ওয়েতে বার করতে চাই, মানে সেগুলো আমরা তাড়াহুড়ো করে বইমেলার জন্য বার করতে চাই না বলে সেগুলোকে মানে পিছিয়ে দেওয়া হয়েছে। তো সেরকম কিছু বই আপনারা নববর্ষের সময় নিশ্চয়ই পাবেন, সুতরাং চিন্তা করবেন না, সব বইগুলোই আসবে। মৈনাক বলেছেন যে রোবার্টসের রয় সাইন কপি থাকবে কি? আপনাদের শুরুর প্রজেক্ট বুদ্ধগ্রাম সাইন কপি, হ্যাঁ রোবার্টসের রয় নিশ্চয়ই সাইন কপি করা যায়, কিন্তু সাইনটা কে করবেন? টম টুলিও এখানে নেই, আর ডেভিড স্কিউও নেই, সুতরাং সাইনটা করবে কে? অবশ্যই আমরা রয়কে দিয়ে সাইন করা যাবে না, ওকে আনলে যুবভারতী ক্রীড়াঙ্গনে রাখা যাবে না। সেই না, এখন আবার খেলোয়াড়দের বাইরে থেকে আনা খুব রিস্কি ব্যাপার হয়ে যাচ্ছে, না নাই বেটার। রোবার্টসের রয়ের দামটা কি রেখেছো? এক্ষুনি বলছি না, ঠিক আছে, কারণ এগুলো নিয়ে অনেক স্পেকুলেশন হবে, বই বেরোলেই বলবো, কিন্তু আমি এইটুকু বলবো যে বই কালার হচ্ছে এবং যা সাইজ হচ্ছে, যা পেজ হচ্ছে, সেই তুলনায় দাম একেবারেই কম রাখা হয়েছে, এইটুকু আমি বলে দিচ্ছি, মানে সেটা বই এলেই সবাই দেখতে পাবেন। এক্ষুনি দামটা আমি ডিসক্লোজ করছি না, সরি। ওটা মোটামুটি 20 তারিখে নাগাদ জানিয়ে দিল। হ্যাঁ, একদম বইমেলাতে, হ্যাঁ ঠিক। সায়ন কোডিং এ কিছু লিখেছে, আমি ঠিক বুঝতে পারলাম না। 42 যদি এটা আমাদের হিচহাইকার্স গ্যালাক্সি নিয়ে বলে থাকে তাহলে তো ভালোই।
না হলে আমি এক্স্যাক্টলি বুঝলাম না কি বললো। শায়ন কি এক্সপ্লেন করবে? হ্যারি পটারের বঙ্গানুবাদ নেওয়া সম্ভব না, কারণ ওটা অলরেডি কোনো বাংলাদেশের কেউ নিয়ে রেখে দিয়েছে। এবং অবভিয়াসলি হ্যারি পটার এত বড় একটা প্রজেক্ট, সেটা নিয়ে কাজ করার মতো এক্ষুনি সময় আমাদের নেই। জানা না, ভবিষ্যতে হয়তো চেষ্টা করা যেতে পারে। ওকে, আর কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এই ভিডিওটা আমরা অনলাইনে আমাদের ইয়েতেও, ইউটিউবেও আমরা আপলোড করে দেব কিছুক্ষণের পর, যাতে মানে ভবিষ্যতেও সবাই দেখতে পারেন। এবং যারা এখন মিস করলেন তারা অবশ্যই ফেসবুক থেকে বা ইউটিউব থেকে এটা আবার দেখে নিতে পারেন। কালকে আবার আমরা দেখা করব 7:30টার সময় এরকমই। সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। নমস্কার।